যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, যখন নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দল, বিরোধী শক্তি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের লড়াই বাস্তবায়িত হলো শাসক শক্তি হিসাবে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন, মানুষ বাম জমানার শেষ করলো, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল ক্ষমতায় পেল। 11 থেকে শুরু করে এই যে 26 সাল পর্যন্ত, এই 15 বছর যতই দুর্নীতির অভিযোগ আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, তৃণমূল কংগ্রেস মনে করেছে বারবার করে বলছি যে তাদের পিছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, আত্মসমালোচনা আত্মবিশ্লেষণের কোনো জায়গা নেই। এবং সেই কারণের জন্য তারা মানুষের উপর ভোটের সময় ছাড়েননি, বরঞ্চ তারা বলেছেন যে গতবারের থেকে একটা হলে আসন বেশি পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে তৃণমূলকে কেউ হারাতে পারে না, সম্ভব নয়, এটা ইম্পসিবল টাস্ক তৃণমূলকে হারানো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পৃথিবীতে সব কিছু ওলটপালট হয়ে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় কখনো সম্ভব নয়। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস শাসক হিসাবে তৃণমূল যেটা দেখালো বারবার করে, আজকে আবার তৃণমূল মানুষের রায়ে 2026-এর বিধানসভা নির্বাচনের পর বিরোধী আসনে। কিন্তু 2007 থেকে 2011-তে তৃণমূল যে পারফরমেন্স দেখিয়েছিল, এখন সম্পূর্ণ তার উলট পুরাণ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনি আমায় জিজ্ঞেস করবেন কেন? কারণ শুধুমাত্র ক্ষমতা থেকে চলে যাওয়া নয়, প্রথম দিন বিধায়কদের বৈঠকেই দেখা গেল প্রায় 11 জন বিধায়ক অনুপস্থিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক হল। আর তারপর একের পর এক পুরসভার দোদুল্যমান অবস্থা। বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন কাউন্সিলররা, বিভিন্ন জায়গায় সরকার একদম তার ফুল ফর্মে কাজ করছে, পুলিশ প্রশাসন কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো। তারপরে দেদার গ্রেপ্তার চলছে প্রভাবশালীদের, আর একের পর এক পুরসভা ভঙ্গুর অবস্থা। কর্পোরেশনের কথা শুনলে তো আপনারা চমকে যাবেন। নামি দামি নাম যারা তৃণমূলের তালিকায় থাকা, তারাই গতকালকের মালা রায়ের যে ডাকা বৈঠক ছিল 1:30টার সময় কলকাতা পুরসভায় যারা কাউন্সিলর রয়েছেন তাদের কাছতে বলা হয়েছিল, তাদের 50 জন আসেননি। 132 জনের মধ্যে 50 জন অনুপস্থিত। অর্থাৎ একটা চূড়ান্ত ভাঙন দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। এর কারণ কি জানবো, পাশাপাশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দমদম দক্ষিণে একজন কাউন্সিলরের আজকে মৃত্যুর ঘটনা ঘটলো, আত্মঘাতী হলেন সঞ্জয় দাস নামক একজন কাউন্সিলর। এবং যেটা মনে করা হচ্ছে যে ক্রমাগত যে দুর্নীতি এবং নানান ঘটনায় যে তদন্ত, ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশের যে তল্লাশি, তার জন্য তিনি আতঙ্কে ছিলেন এবং তার মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে আরেকটু বিশ্লেষণ করলে বলতে হয় যে দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ এই কাউন্সিলরের মৃত্যুর পেছনে এখন কারণ কি রয়েছে, বড় প্রশ্ন। আসুন আমি দ্রুত পরিচয় করে দেবো যারা আজকে আর আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে আজকে রয়েছেন নীলাঞ্জন দাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমি স্বাগত জানাই নীলাঞ্জনকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সুজিত পাটওয়ারি, জাতীয় কংগ্রেস মুখপাত্র, স্বাগত জানাই। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক এবং আলোচক, আমি স্বাগত জানাই। সঙ্গে এতদিন যাকে বিজেপি মুখপাত্র বলে পরিচয় করাতাম, আজও অবশ্যই বিজেপি মুখপাত্র, কিন্তু রাজারহাট গোপালপুরের নবনির্বাচিত বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। আমার ভীষণ ভালো লাগছে তরুণ আজকে আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন। আমি তরুণকে দিয়ে আজকে শুরু করব। তরুণ, ক্রমাগত তোমার যে ভোটের যে প্রচার ছিল তাতে তুমি বারংবার বলে এসছো যে আমার লড়াইয়ের অপোনেন্ট হচ্ছে অদিতি মুন্সি, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি বিধায়িকা, কিন্তু নেপথ্যে থেকে পুরো কাজটা চালাচ্ছে হচ্ছে দেবরাজ। তোমার বক্তব্যে বারবার করে সেখানে 1, 2, 3, 4 করে নানান ক্রিমিনাল এবং দুষ্কৃতীর নাম উঠে এসছে। আজকে একজনের মৃত্যু হয়েছে, আমরা তার সঙ্গে সমব্যথী, তার পরিবারের সঙ্গে, কিন্তু যে অভিযোগ আসছে সেটাকে কীভাবে দেখবে তুমি? আমার প্রচারের প্রধান স্টেটমেন্টটাই ছিল তোলাবাজ থাকবে না। জেতার পর ফার্স্ট স্টেটমেন্ট ছিল আমার, কোনো তোলাবাজ থাকবে না, কোনো নতুন তোলাবাজ জন্মাবে না। রাজারহাট গোপালপুরে এখনও পর্যন্ত বেশ কয়েকটা অ্যারেস্ট হয়েছে, 1 দিন নাটক 2 দিন নাটক এরকমও হয়েছে। তার মধ্যে শুধুমাত্র যে তৃণমূলের লোক আছে তা কিন্তু নয়। হঠাৎ করে বিজেপি দেখতে পাচ্ছি আমি, হঠাৎ করে গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে গেছে, এরকম অনেকজন অ্যারেস্ট হয়েছে। ওই দিনকে দুপুর 12টা পর্যন্ত যারা তৃণমূল ছিল, পরবর্তীকালে বিজেপি হয়েছে, এরকমও প্রচুর অ্যারেস্ট হয়েছে। আমি সঞ্জয় দাসকে নিয়ে বলা উচিত, দেখো, হি ওয়াজ নট এ সেন্ট। সঞ্জয় দাস মহান কোনো ছিল না, দেবদূত কেউ ছিল না, মারা গেছে। ওনার পরিবারের জন্য আমার কষ্ট হচ্ছে। পরিবার নিজে মরে গিয়ে হয়তো পরিবারটাকে বাঁচালেন,
পরিবারটার জন্য খারাপ লাগছে, আর আদারওয়াইজ হু আর সঞ্জয় দাস। 18 নম্বর ওয়ার্ডের ত্রাসের নাম সঞ্জয় দাস। 18 নম্বর ওয়ার্ডের যাবতীয় দুর্নীতির মানে কারিগর হচ্ছে সঞ্জয় দাস। ইলিগাল কনস্ট্রাকশন, তুমি যদি যাও দেখতে পাবে 4 ফুট 5 ফুট রাস্তা, ক্যান ইউ ইমাজিন? 4 ফুট 5 ফুট রাস্তায় 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, জোর জবরদস্তি করানো হয়েছে। গ্র্যান্টগুলোকে মিসইউজ করা হয়েছে। কারোর বাড়ি একটু পুরনো হলে কাকিমা বাড়িটা তো পুরনো হয়ে গেছে, তো দিয়ে দিন, এগুলো চলতো। থ্রেট চলতো, বিজেপির কোনো কার্যকর্তা বেরোতে পারতো না, ভোটের সময় প্রচার করতে পারেনি, আমাদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে এই সঞ্জয় দাস। এবার গল্পটা এত সোজা নয়। আমি তো চাই সঞ্জয় দাসের এই আত্মহত্যার মানে সবথেকে বড় লেভেলের কিছু তদন্ত হোক। সিবিআই হলে সিবিআই, সিআইডি হলে সিআইডি। আত্মহত্যা মানছো না? এই স্টাইল তো দেবাশিস, তুমি তো প্রথম প্যানেল করছি না, তুমি কি এই স্টাইলটা দেখোনি? এই গলায় ঝুলে যাওয়াটা, এটা ইজ ইট নিউ? তৃণমূলের মার্ডারের অনেক পুরনো স্টাইল হচ্ছে এইটা, ঝুলিয়ে দেওয়া। সঞ্জয় দাস ঝুললে কার লাভ? তুমি ক্রোনোলজি বোঝো। চিন্টু গ্রেপ্তার হলো, কে চিন্টু ছিল? চিন্টু হচ্ছে সেই প্রমোটারকে মেরেছিল, মনে হয় দেবরাজ 25 লাখ টাকা চেয়েছে, চিন্টু গ্রেফতার হলো। চিন্টু গ্রেফতার হওয়ার পর এর নামই কি ননি? না না, ননি আরেকটা। তারপর ননি গ্রেফতার হলো। ননি গ্রেফতার হওয়ার পর রাখাল গ্রেফতার হলো। 6 নম্বর ওয়ার্ড, এগুলো দেবরাজের হ্যান্ড সব কটা। সঞ্জয় দাস আজ নয় কালকে গ্রেফতার হতো এক্সটর্শন কেসে, হতোই। অনেক কটা মামলাও তার নয় পেন্ডিং। লোকের বাড়ি ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে তাকে ওদের টাকা দেয়নি, এরকমভাবে প্রমোটিং করেছে। সে বুঝতে পেরেছিল গ্রেপ্তার হতে পারে। এবার এদের গ্রেফতার হওয়ার সাথে সাথে কালকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে। দেবরাজের কলকাতা হাইকোর্টে মামলাটা কোনো রক্ষা কবচ পায়নি, বলছে নট টু টেক এনি কোয়ার্সিভ স্টেপস, কোনো এন্ট্রি অর্ডার পায়নি। 18 জুন মামলাটা, আবার 19 জুন আমার মামলাটা আছে, তো পুলিশকে রিপোর্ট ফাইল করতে বলেছে। তো এর মধ্যে সঞ্জয় দাসের সরে যাওয়াটা কার লাভ হতে পারে? সঞ্জয় দাস যদি না থাকে তো কার লাভ হতে পারে? দেবরাজকে নিয়ে আমি কি বলবো? আমি তো ওকে চোরকে চোর বলি, চোরকে চোর বলাই উচিত। আমি অদিতি দেবীকে ভালো বলে আসতাম, বাট চুরির সাথী তিনিও তো ছিলেন, প্রপার্টি তো তার নামেও ছিল, তার নামেও প্রপার্টি বিক্রি হয়েছে। এবার এই দেবরাজের কথা যদি আমি বলি, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সে নিশ্চয়ই বিক্ষুব্ধ তৃণমূল নন। ভাই বলার সময় বলতে পারে তৃণমূল XYZ বলছে, একটা লম্বা পোস্ট করেছে এক্সে, দেখেছো নিশ্চয়ই। মানে দেবরাজকে রীতিমতো মানে দুর্নীতিবাজ বা দুর্নীতির সাথে যুক্ত তিনি বলেছেন। তো সেরকম লোক, দলের লোক জানতো না দেবরাজ চোর। আজকে যে মনে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নর্থ 24 পরগনাস কন্ট্রোল করতে যে লোকটা, তার নাম দেবরাজ চক্রবর্তী। কিন্তু তুমি চোর বলে তো ছোট করছো, তুমি যা বলছো তাতে তো ডাকাতি, এক্সটর্শন মানে ছিনিয়ে নেওয়া। ক্যান ইউ গেস মানে কত অ্যামাউন্ট থাকতে পারে এদের কাছে? কোনো আইডিয়া আছে? না। ভোটের সময় কি পরিমাণ টাকা খরচা হয় তুমি জানো? প্রত্যেকটা এক একটা এলাকায় একটা ছোটো ছোটো অফিসে দেবরাজ 25 লাখ 27 লাখ করে টাকা দিয়েছে। কিসের টাকা এগুলো? করতে গেছে টাকা? প্রতি জায়গায় প্রচার হয়েছে, লোক হয়নি, লোককে ভাড়া করে নিয়ে এসছে ওখানে। মেনলি এই সোর্স অফ ইনকাম কি? সোর্স অফ ইনকাম দুর্নীতি। সোর্স অফ ইনকাম বলে দিচ্ছি, 100 কোটি টাকা কিছু না, নাথিং। 100 CR ইজ নাথিং। সোর্স অফ ইনকাম হচ্ছে সিন্ডিকেট, সোর্স অফ ইনকাম হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন, সোর্স অফ ইনকাম হচ্ছে চাকরি বিক্রি, সোর্স অফ ইনকাম হচ্ছে কয়লা, বালি, গরু। আচ্ছা, তুমি কি মনে করো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড বা খুব মানে ক্লোজেস্ট দেবরাজ? হ্যাঁ, নর্থ 24 পরগনা কন্ট্রোল করতো। যে কয়লা বালির গাড়িগুলো ওদিক থেকে ঢুকতো, সিন্ডিকেটে ঢুকতো, ওখানে ঢুকতো। তাপস চ্যাটার্জি আর দেবরাজ, দেখো ওইদিকে একটা কথা প্রচলিত আছে জানো তো, বিএমসি এলাকায়, যে বিএমসির প্ল্যান লাগবে না টিএমসির প্ল্যান লাগবে। টিএমসির প্ল্যানটা কি? এগুলো ডি প্ল্যান বলা হতো। এই ডি প্ল্যানগুলোকে দেবরাজ চক্রবর্তী, তাপস চ্যাটার্জি এরা করতো। তাপস চ্যাটার্জি যখন রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি ছিল, ওই সময়কার চেয়ারম্যান ছিল, সেই সময়কার সাইন হওয়া প্ল্যান আজও বেরোয়। আর মানে কদিন আগে পর্যন্ত বেরোতো, সেখান থেকে বিল্ডিংও হয়ে যেত। পুরো একটা কমপ্লিট সিন্ডিকেট, একটা কমপ্লিট নেক্সাস, কোটি কোটি টাকা উঠতো এখান থেকে। এবার এই চোরগুলোর কথা কেউ জানতো না, সবাই জানতো। 25-75 ভাগ হতো কিনা আমি জানি না। পার্ক, আমি বলছি পূর্ণেন্দু বসু, আমার সাথে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, আছে বিরোধিতা, পূর্ণেন্দু বসুটা পার্ক উদ্বোধন করেছিল, সেই পার্কটাকে প্রমোটিং করে দিয়েছে। পুকুরগুলো এলাকার আর নেই, পুকুরগুলো তো প্রমোটিং হয়ে গেছে। মানে পুরো মানে জিও লোকেশন লোকেশন বরবাদ করে দিয়েছে, ইকোসিস্টেম বরবাদ করে দিয়েছে, জাস্ট ফর মানি। পাহাড় কিনেছিল একটা, কালিম্পং একটা পাহাড় কিনেছিল। এই ঘটনাগুলো মমতা ব্যানার্জি জানতেন? অবশ্যই জানতেন। ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল থেকে যদি আমি কাগজগুলো অফিসিয়াল পোর্টাল থেকে, সাধারণ তরুণজয়ী তিওয়ারি যদি ভোটের আগে বের করতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না? যে ল্যান্ড ডিপার্টমেন্ট তো মুখ্যমন্ত্রীর কাছেই ছিল,
ল্যান্ড ডিপার্টমেন্টের এমআইসি তো মুখ্যমন্ত্রী কাছে ছিল, মুখ্যমন্ত্রী জানতেন না? নিশ্চয়ই জানতেন। এবার ওই একটাই কথা, ওই প্রাণনাথ কুঞ্জ সাজাচ্ছে, দুজনেই একসাথে যাবে, ওয়েট করো। আমি নীলাঞ্জনের কাছে আসবো। নীলাঞ্জন, একের পর এক অভিযোগ আসছে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগে, মানে আমরা মানে একটা খবর করে আরেকটা ব্রেকিং লেখার সময় পাচ্ছি না, আরেক জায়গায় অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আর প্রম্পট অ্যাকশন হচ্ছে সমস্ত জায়গায়। মানে আমি এক এক করে দেখাবো যে কোন কোন পুরসভায় কি অবস্থা, কি পরিস্থিতি যদি আমি দেখাই, এবং অলরেডি গ্রেপ্তার কারা হয়েছে তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমি একটু দেখাই। আমার প্রডিউসারকে আমি বলবো দেখাতে যে কারা গ্রেপ্তার হয়েছেন। এর থেকেও বেশি সংখ্যক গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আমরা যেটা তৈরি করেছি একবার দেখুন আপনারা। দেখুন দেখুন, গ্রেপ্তার হয়েছে শেখ আমিরুল ইসলাম, পূজালির 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তার নামা আমরা তৈরি করেছি 5 তারিখ। 14ই মে কে গ্রেপ্তার হলো? দুর্গাপুরের মানস রায়, তার বিরুদ্ধে একাধিক তোলাবাজি এক্সটর্শনের অভিযোগ রয়েছে। ইনিও তৃণমূলের কাউন্সিলর। 14 মে 15 ঠিক তার পরের দিন গ্রেপ্তার কাটোয়ার সুবল রাজুয়ার, পুলিশের উপর হামলার অভিযোগ এবং নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এবং পূর্ববর্তী প্রচারে উস্কানিমূলক বক্তব্য। 16ই মে গ্রেপ্তার বৈদ্যবাটির রাজু পাড়ুই, বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর বৈদ্যবাটির রাজু পাড়ুই। 18ই মে গ্রেপ্তার হলো বর্ধমানের শাহাবুদ্দিন খান, জমির দখলদারি, কাটমানি আদায়, জমি দখল করে নেওয়া, কৃষকদের উপর অত্যাচার ইত্যাদি অভিযোগ। 20 মে গ্রেপ্তার হচ্ছে সুজিত ঘনিষ্ঠ রঞ্জন পোদ্দার, বাসস্ট্যান্ড থেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। সঙ্গে আমি একের পর এক দেখাচ্ছি। 22 মে গ্রেপ্তার হচ্ছে অনিল বসু, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার, কালনা পুরসভার একজন কাউন্সিলর গ্রেপ্তার। আমি নীলাঞ্জনের কাছে আসবো। একের পর এক অপরাধী গ্রেপ্তার হচ্ছে। এছাড়াও বনগা সহ আরও একাধিক পুরসভা রয়েছে যেখান থেকে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আর এখন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভাতেও তৃণমূলের ডাকে লোক পাওয়া যাচ্ছে না, কাউন্সিলররা গড় হাজির হচ্ছে বিভিন্ন জায়গায়। সমস্ত পুরসভার অবস্থা এক, মানে দল প্রায় ভেঙে পড়ার কাগারে, প্রান্তে রয়েছে। নীলাঞ্জন কিভাবে দেখবে একে? আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দ্রুত ফিরে আসছি, নীলাঞ্জনের কথা শুনবো, তারপর সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আমি চলে যাব নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জন, আজকেই গ্রেপ্তার হয়েছে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখো, কাউন্সিলর মানে তাকে ওথ নিতে হয়েছে, জনমানুষের পরিষেবার জন্য কাজ করছে। নাম হচ্ছে রাখাল, ভালো নাম হচ্ছে সম্রাট বড়ুয়া। আমি গতকালকে গ্রেপ্তার। আমি একবার ছবিটা দেখাই, রাখালের পুরো ফুল স্ক্রিনে একবার আমি দেখাই যে রাখাল বড়ুয়া তরুণ জ্যোতি যে অঞ্চল থেকে বিলং করে সেই অঞ্চলেরই কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ডের সম্রাট বড়ুয়া। এছাড়াও ওই একই অঞ্চল থেকে ননি অর্থাৎ অমিত চক্রবর্তী আরেকজন গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে এবং প্রমোটারকে মারধর করা এবং থ্রেট দেওয়া ইত্যাদির অভিযোগ রয়েছে। একের পর এক গ্রেপ্তার। আমার কথা হচ্ছে এই সমস্ত মানুষদেরকেই তো তোমরা সামনে রেখে এগিয়ে বাংলার কথা বলতে, এদেরকে সামনে রেখেই তোমরা পরিষেবার কথা বলতে, এদেরকে সামনে রেখেই তোমরা দাবি করতে যে মানুষ ভোট দেবে। আর এরা একের পর এক কালপ্রিট। এই যে মারা গেছে যে ব্যক্তি, তার সম্পর্কে আজকে বলতে আমার বাঁধছে, সঞ্জয় দাস, তার এগেনস্টে একের পর এক অভিযোগ করে দিল তরুণ বসে পাশে। দেখুন, বিভিন্ন জায়গায় দুর্নীতি কোনো না কোনো স্তরে তো হয়েছে। যদি সেটা না হতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেস 15 বছর, মানে এটা তুমি কোনো না কোনো স্তর বলছো, আমি তো কোনো না কোনো স্তর বাকি আছে সেটা খুঁজে পাচ্ছি। আমি বলছি যে কোনটা দুর্নীতি বাদ আছে হয়েছে, এবং আমি খুশি হব যদি বর্তমান রাজ্য সরকার সেই কেসগুলো, তুমি এই আশাটা আগে সরকারের উপর রাখতে পারোনি কেন? কারণ তখন, তার মানে তাহলে তুমি আজকে বলো যে আগে সরকার, তখন এই কমপ্লেইনগুলো হয়নি কেন? এই কমপ্লেইনগুলো তখন তো কমপ্লেইন করলে তুমি বুঝবে, তাহলে সেই জিনিসটা কমপ্লেইন করলে তুমি বুঝবে কি দুগ্ধপোষ্য শিশু এরকম কথা বলে। এইগুলো কোর্টে যদি পারসিস্ট হতো তখনও এটা না একের পরে অভিযোগ হচ্ছে এফআইআর নেয়নি পুলিশ। না, এফআইআর হয়েছিল, এফআইআর হয়ে থাকে, এফআইআর এর উপরে এরপরে দলদাস পুলিশ বলে তোমরা রাগ করতে তখন। না দলদাস সেটা ব্যাপার না। দেখুন, একটা রেজিম চেঞ্জ যখন হয়েছে, তারপরে প্রচুর মানুষ এবার বিভিন্ন স্তরে যেখানে যে দুর্নীতি করেছে, কেউ ভয়, চোরের মন পুলিশ, তো সেই রকম বেশ কিছু ঘটনা ঘটেছে। আজকে আমাদের একজন কাউন্সিলর তিনি আত্মঘাতী হয়েছেন। তো বেশ কিছু কাউন্সিলর আমি চিনি তাদেরকে, তারা দেখছি অ্যারেস্টেড হচ্ছেন। তো তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের কুকীর্তির জন্যই তারা অ্যারেস্ট হচ্ছেন নিশ্চয়ই। আমার কোনো সন্দেহ নেই, জিনিসটা আপনার সন্দেহের বিষয় না। আমার বক্তব্য হচ্ছে মানুষ যখন তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিল, তখন মানুষ
কোনো না কোনো একটা জায়গায় এটা তো মনেই করেছে যে তৃণমূলে বেশ কিছু এই ধরনের দুর্নীতি করেছে লোকাল স্তরে, এই জিনিসটা তো মানুষে বুঝেছে। কারণ তার আগেও তো এরা তো ইনি তো জনপ্রতিনিধি, এই যে রাখাল যার কথা বলছে সম্রাট বড়ুয়া, ও তো জনপ্রতিনিধি, মানুষ থেকে ভোট দিয়েছে। আজকেও মানুষ বিজেপিকে সরকারে এনেছে, কাল যদি বিজেপির মধ্যেও এই ধরনের এলিমেন্টস যদি গজিয়ে ওঠে, তারা যদি কাল থেকে দুর্নীতি করে, মানুষ তাদেরকেও ছুঁড়ে ফেলে দেবে। এবার এইটা তো একটা এই যে তুমি বললে না ভোট দিয়েছে, নীলাঞ্জন একটা কথাই বলি, 2022 উইথ ডিউ রেসপেক্ট, এই যে মানুষ ভোট দিয়েছে, আমরা তো সদ্য পুনর্নির্বাচন ফলতায় দেখলাম। Right. তুমি বিশ্বাস করবে না, আমি মিডিয়ায় থেকে বলছি, কোনো রকমের ম্যানিপুলেশন ছাড়া আমি যদি 10 জনকে জিজ্ঞেস করাই, আমার রিপোর্টার ওপেন ফোরামে জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে পেরেছিলেন, তুমি বিশ্বাস করো 70 to 80% মানুষ বলছে আমরা গতবার ভোট দিতে পারিনি, একটা ভোটার লাইনে দাঁড়িয়ে। আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি এটা। যদি সেরকমটা হয়ে বুঝতে থাকে, পারছো? তাহলে তুমি বলছো না সেখানে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস একমাত্র দল সেটা কন্টেস্ট করছিল না, অন্যান্য দল ছিল। আগের বার ধরুন আপনি এর আগের যে নির্বাচনগুলো বলেন, কতগুলো কমপ্লেন্ট হয়েছিল বলুন তো ইসিআই এর কাছে? প্রচুর complaint। না হয়নি। প্রচুর complaint। যদি হতো তাহলে তখনও রিপোল হতো। রিপোল এবছর এবার আমরা দেখছি, এই প্রথমবার আমরা বোধহয় এটা গোটা বিধানসভার একটা রিপোল এরকম ভাবে দেখলাম। তো সেই জিনিসটা হচ্ছে, এখন যারা দুর্নীতি করেছে এটা তাদের পাশে তো কেউ দল তো দাঁড়াবে না। কেউ যদি দুর্নীতি দায়ে যদি থাকবে, তোমার তাই মনে হচ্ছে? দলটা মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জির উপরে মানুষের এখন আর অভিষেকের নাম বলছো না, অভিষেক ব্যানার্জিও দলের সেনাপতিত্বে বলো, তোমাদের ওই ট্যাগ বলো না, আমার সঙ্গে এই তরুণ বললো কত প্রোগ্রাম করেছে, মমতা ব্যানার্জির তরুণের সঙ্গে প্যানেল করেছি, আর এখন লাইফে হাজারের উপর প্যানেল। অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে দল চলছে, সেনাপতিত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে, এটা বলো, ভালো লাগবে শুনতে। হ্যাঁ, আমি বারবার বলছি, একটু আগে মিস করে গেছিলেন। না তাদের নেতৃত্ব আছে, কিন্তু লোকাল স্তরে যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিল এরা কেউ জানতেন না, নেতৃত্ব জানতেন এটা না। সমস্ত কিছু কি করে তাদের কাছে খবর যাবে? এবং সেখানেও বেশ কিছু বাধা বিপত্তি ছিল, সেগুলো দেখুন দলের ইন্টারনাল ব্যাপার, আমি সমস্ত কিছু এখানে না, আমি বুঝি না যে একজন জনপ্রতিনিধি দুর্নীতি করছে, তার দুর্নীতি দল মাথা অব্দি পৌঁছচ্ছে না, কি বাধা বিপত্তি আছে দলের অন্তর্গত ব্যাপার আমি জানি না। সেই জিনিসগুলো সমস্ত কিছু পুলিশের রিপোর্টেড হতো কিনা জানি না, সমস্ত কিছু। আবার আমাদের দলের সাথে তো আর একটা সহযোগী সংস্থা ছিল, তো তারা অনেক কিছু তাদের নিজেদের মতন করে এখন সবকিছু দায়ভার হচ্ছে আইপ্যাকের। আমি কোনো দায়ভার আমি কিছু দিচ্ছি না, আমি বলছি যেই মানুষরা এই দায় এটা তাদেরকে নিতে হবে। একদম ছোট করে বলছি, আসছে সুজিত আসছে প্লিজ। 2022-এ পৌর নির্বাচন হয়েছিল, এটা যদি কেউ বলে তো ঘোরাতেও হাসবে। এরা জনপ্রতিনিধি মানুষের লুট করে হয়েছিল। সেকেন্ড, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, আমি টুইট দেখলাম 2 মে, 10 lifetimes won't be enough for your বাংলা বিরোধী গুজরাটি গ্যাং অ্যান্ড দ্য স্টুজ, অনেক কিছু লিখলো, কাম টু ফলতা। তার 4 তারিখ ডিজে বাজানো আমাদের মনে আছে, বুকে নাকি পোস্টার লিখে ঘুরতে হবে, কেউ বিজেপি করি না, তাই নাকি জায়গায় জায়গায় তিনি ইলেকট্রিক চুল্লি খুলবেন। নীলাঞ্জন আছে, অন্যান্য ভাইরাও আছে, বলে দিচ্ছি এটা ভারতীয় জনতা পার্টি। 2021 তৃণমূল যেটা করেছিল, তার যদি 10% করতো না, ওরা কাঁদতে ঘুরে বেড়াতো, তো আমরা ওটা করবো না, আমরা বরঞ্চ রক্ষা করছি, আমরা রক্ষা করছি। দিনের পর দিন তোমরা যেটা করেছো ভাই, যেটা করেছো, তার যদি 10% হতো না, 10% তৃণমূল দলটার নাম নিশান থাকতো না, 1%ও হয়নি, একটা কিছু হয়নি, প্রতিশোধ জয় দিতাম, নাম নিশান থাকতো না তৃণমূলের, নাম নিশান থাকতো না তৃণমূলের। একটা দেখাও। ঠিক আছে, বেশ। আমি আজকে তৃণমূল কংগ্রেস একদম ঠিক 10 জনের খুনের কথা বলেছেন, এবং যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপরে আমি দেখছিলাম যে বেশ কিছু মিডিয়া সেগুলো ইনভেস্টিগেট করেছে, যদিও আমরা করিনি বলে আমি সেই অর্থে নাম করে বলতে পারছি না, কিন্তু সেখানে সর্বক্ষেত্রে দেখা গেছে কোথাও পারিবারিক কারণ, কোথাও জমিগত কারণ, কোথাও তাদের নিজেদের মধ্যে গন্ডগোল, কোথাও গোষ্ঠীকন্দল ইত্যাদি। ঠিক আছে, এটা তো ভাই, এটা তো না শোনো, এটা তো তৃণমূলের প্রোপাগান্ডা নয়, তৃণমূল এটা নিয়ে কোর্টেও গেছে, এটা তো তুমি মানবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর্টে গেছেন, আসুক তার পরবর্তী শুনানি, গ্রেপ্তার হোক তাহলে কারা এই ক্ষেত্রে, আমরা তো চাই সেটা গ্রেপ্তার হোক। পুলিশ কি করছে? পুলিশ এখন তো ল এন্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট, ডেফিনেটলি করবে পুলিশ। অমিত শাহ কেন্দ্রীয় পুলিশ, হ্যাঁ করবে তো, কেন্দ্রীয় পুলিশ তো তদন্ত করবে না পোস্টপোল ভায়োলেন্স রোখার জন্য। পোস্টপোল ভায়োলেন্স হয়নি রে ভাই, পোস্টপোল ভায়োলেন্স জানো না তুমি কি জিনিস? তুমি জানো না পোস্টপোল ভায়োলেন্স কি? আমরা জানি, লাশের মধ্যে আমাদের আছে। একদম বিরতির পর আসবো।
পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে কিনা এটা সাধারণ মানুষ সব থেকে ভালো বুঝতে পারবেন, আমাদের পুরো এই পশ্চিমবঙ্গের মানুষ। সঙ্গে তৃণমূল 10 জনের মৃত্যুর কথা বলেছে, এগুলো নিয়ে তারা কোর্টে মুভ করেছে। তদন্ত হলে পরিষ্কার বোঝা যাবে, নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করবে, কারণ রাজ্যের যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনি আজকে শাসক শক্তিতে এসে তিনি তো আগে মানে পূর্বের কথা সব ভুলে গিয়ে তিনি বলছেন গণতান্ত্রিকভাবে হবে। উনি পরিষ্কার প্রথম দিন বলেছেন সংসদ বিধানসভায় দাঁড়িয়ে যে যদি কেউ ঘর ছাড়া থাকে, অত্যাচারিত হয়, আপনারা সরাসরি জানান, কিন্তু তার মধ্যে 12,500 এফআইআর বাদ দিতে হবে যারা 2021-এ পোস্ট পোল ভায়োলেন্স করেছিলেন। আপনারা যে অভিযোগগুলো জানিয়েছেন আপনারা আজকে ধরে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, আপনাদের ডিজিটাল যোদ্ধা বিরাট একটা প্ল্যাটফর্ম আছে, বলুন যে এই লোকটা ঘরের বাইরে রয়েছে, জানান নীলাঞ্জন। আমি তো চাইবো যে আপনারা বলুন এটা 100 বার। সুজিতদার কাছে আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, সুজিত পাটোয়ারি প্লিজ। বলুন, মানে আমার প্রশ্ন হচ্ছে এই যে এতক্ষণ যে আলোচনা হলো তার সঙ্গে যেটা মূল উঠে আসছে যে গ্রেপ্তার, একের পর এক গ্রেপ্তারি, এমনকি সঞ্জয় দাস নামক দেবরাজ ঘনিষ্ঠ তার মৃত্যু। আপনারাও কিন্তু বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজিকে সামনে নিয়ে এসেছেন। আমি জানি না যে আপনারা এই রাজনৈতিকভাবে বিভিন্ন এলাকা ভিত্তিক এই তোলাবাজদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা রাজনৈতিকভাবে। একটা কথা আপনাকে বলি, শুভ সন্ধ্যা, সবাই নমস্কার, দর্শকদেরও নমস্কার। দেখুন, তৃণমূল পার্টিটা প্রথম থেকে আমরা বলে এসেছি, আমরা 11 সালে সাপোর্ট করেছিলাম, অস্বীকার করার উপায় নেই। 11 সালে আমরাই সাপোর্ট করেছিলাম, আর যদি 11 সালে আমরা সাপোর্ট না করতাম তৃণমূল ক্ষমতায় আসতাম। কিন্তু ক্ষমতা আসার 1 বছর কয়েক মাস পর আমাদেরকে লাথি মারা হলো, এবং তারপরে শুরু হলো ওদের তোলাবাজি। আপনি কি বলছেন? আমরা তো বহুবার কুলতলির বর্তমান এমএলএ, আমি নাম বলবো না, কুলতলির বর্তমান এমএলএ, তিনি যে তোলাবাজ এটা বহুবার বলেছি। সেলিম, মগরাহাটের সেলিম, তোলা লোকাল আমরা বলিনি, মগরাহাটের সেলিম, জাহাঙ্গীর, আমি দক্ষিণ চব্বিশ ছেলে, আমি স্পেসিফিক বলছি। এবং অন ক্যামেরা চিফ মিনিস্টার বলছে যে কোনো এক বিধায়ককে ক্যানিংয়ের, আমি নাম বলবো না, কারোর নাম বলতে চাই না, শওকাত মোল্লা, বলছে তুই তো বোম বাঁধিস আর বোম মারিস। অন ক্যামেরা চিফ মিনিস্টার বলছে, হোম মিনিস্টার সহ। তাহলে আমরা বলিনি, এটা কথা নয়। কিন্তু এই লোকাল যে 2 নম্বরটা হচ্ছে, আমি আগের চ্যানেল আগের দিন আপনার এখানে বলে গেছি যে দক্ষিণ চব্বিশে চলে যান, যত হাইওয়ে আছে, যত রাজ্য সরকারের যে রাস্তা আছে, তার দুদিকে যাওয়া রাস্তা দেখুন সব তৃণমূলের দাঁড়াবে। এই সেলিমের, এই জাহাঙ্গীরের, এই শওকত মোল্লার, অথবা কুলতলির এমএলএ গণেশের, দেখুন আপনি এই কথা আমরা বারবার বলেছি। এবং নিজে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, আমি পুরোটাই দক্ষিণ, পুরোটাই আমি তো বলছি, ধরে ধরে বলছি। এবং এই যে তোলাবাজিটা, যে পার্টি বলে 100 টাকা তোলো, 70 টাকা দলকে দাও, 30 টাকা তোমরা নাও, ওপেন মিটিংয়ে বলেছে। এবং পার্টি সর্বোচ্চ মমতা ব্যানার্জি বলেছে, ওপেন মিটিংয়ে বলেছে। আপনারা কি বলেন? 21শে জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায়, 21শে জুলাই দোলাসেন বলেছে। তিনি আইএনটিটিউসি নেত্রী, অবজেকশনটা চিফ মিনিস্টার এবং সর্বোচ্চ নেতৃত্ব, তারা কি মেনে নেওয়া হয়েছে কিনা, এর জন্য লজিক কী বলে? আমি যদি আমার কংগ্রেস পার্টি থেকে কিছু বলি, সেটা যদি আমার চিফ, আমার যে প্রেসিডেন্ট, তিনি যদি ভুল বলে থাকে, তিনি অবজেকশন না করেন, তাহলে মেনে নেওয়া হলো। 30-70 দল করে তোমরা তোলো, 70% পার্টিকে দাও। আর বাংলার যে কোনো প্রান্তে আপনি যান, 12-13 সালের পর থেকে তৃণমূল তোলেনি, তৃণমূলের লোকজনরা মানে ওই জায়গা দখল করেনি। 5 কোটি টাকা আমি দেখাতে পারি, মগরহাটে 5 কোটি টাকা দাম, সেলিম 1 কোটি টাকার কম দিয়ে লিখে নিয়েছে, হুমকি দিয়েছে, আন্ডাররেটেড ডিল হয়েছে। হ্যাঁ, এবং একটা জানা, মগরহাট স্টেশনের পশ্চিম থেকে সোজা চাকদা কুস্তি পর্যন্ত যত জায়গা আছে, আমি একদম নেমেই অন ক্যামেরা বলে গেলাম যে সেলিম 5 কোটি টাকার দাম, 1 কোটি টাকার নিচে, 4 কোটির দাম 50 লাখ টাকায় কিনেছে। এবং সেখানে ইনলিগাল কনস্ট্রাকশান, আজকের যদি দেখেন পুরোটাই হয়েছে। আমার ইনলিগাল কনস্ট্রাকশন সম্বন্ধে, ভাঙা সম্বন্ধে একটা বলার আছে। যদি রাজাবাজার ভাঙা হয় নিশ্চয়ই ভাঙা হোক, বাক্সার কাজ ভাঙা হোক, কিন্তু বড় বাজারও তার সঙ্গে কলকাতা যেন বাদ না যায়, কোনো জায়গায় বাদ যাবে না, স্যার টেনশন নেবেন না। কোনো জায়গায় ইনলিগ্যাল কনস্ট্রাকশন কোথাও বাদ যাবে না, একদম টেনশন নেবেন না। আমাকে ডিস্টার্ব করি, আমি কাউকে কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। না, তরুণ বললো যে বাদ যাবে না, আপনাকে অ্যাসিওর করলো একজন মানে বিধানসভার একজন সদস্য হিসাবে, বিধানসভার সদস্য হিসাবে আপনাকে অ্যাসিওর করছে ভাঙা হবে না। অমিতাভদের কাছে আসবো, আরেকটা কথা ছোট্ট করে বলুন দাদা। এই যে আজকের যে হকারদের তোলা হচ্ছে, এক সময়ের এলওপি আজকে চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, তিনি কিন্তু এলওপি, এবং একটা সময় তিনি ওই ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী 2 টার্মে, তাকেও দায়ভার নিতে হবে।
কেন এই মন্ত্রিসভা, দুটো টার্মের মন্ত্রিসভায় তিনি ছিলেন, তখনও সিদ্ধান্ত হয়েছে, তিনি তার অংশীদার। দুটো টার্মের মধ্যে 11 থেকে 16, 16 থেকে 21, 16 থেকে 20 বা 21 নির্বাচন। উনি এমপি ছিলেন। বেশ 16 নিয়ে আমি আসছি অমিতাভদার কাছে। এক মিনিট আচ্ছা, এই তর্কের জায়গা নয় এটা, প্লিজ এই তর্ক বিতর্কে না। অমিতাভদা, যখন আমি এই সরাসরি কলকাতা থেকে আপনার ওখানে, আপনি এখন নর্থ বেঙ্গল বসে রয়েছেন, যেতে যাইবো, আমি যদি ভৌগোলিকভাবে যাই তাহলে আমাকে মুর্শিদাবাদ ছুঁয়ে যেতে হবে। মুর্শিদাবাদের কান্দির যে প্রসাদোপম বিল্ডিংটা শান্তনু সিনহা বিশ্বাসের দেখেছিলাম, এবং আমার আজ মনে পড়ছে যে তরুণ এখানে বসে তার আগের বিভিন্ন প্যানেলে একাধিকবার নাম করেই শান্তনু সিনহা বিশ্বাসের দুর্নীতি সম্পর্কে ও মানুষকে আলোকপাত করতে চেয়েছে এখানে বসে। অনেকের কাছে অজানা ছিল যে কালীঘাট থানার ওসির এই প্রভাব, এই দাপট হতে পারে। এখন ধীরে ধীরে জয় কামদারের নাম আসছে, ধীরে ধীরে সোনা পাপ্পুর নাম আসছে। আমি চাইবো একবার টিভি স্ক্রিনে ওই প্রসাদোপম বাড়ির ছবি যদি দেখানো যায়, চমকে যেতে হয় যে একজন ডিসি, মানে ভাবা যায় যে কলকাতা পুলিশের পরবর্তীকালে ডিসি হয়েছিল, তার বাড়ি মানে ভাবনার অতীত। ইটালিয়ান মার্বেল বসানো 3তলা বাড়িতে, 3তলা বাড়িতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রেলিং থেকে শুরু করে প্রতিটা ঘরে বাতানুকূল যন্ত্র থেকে শুরু করে, মানে বিরাট ব্যাপার আর কি। তার পুকুর সাজানো, মার্বেলের কাজ, টানা 3 বছর ধরে এই বাড়ি আজকে এইখানে এসে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে অমিতাভদার কাছে আমার এটাই, যে এই যে দুর্নীতি যেখানে আজকে শুরু হচ্ছে, একদম এই মানে কলকাতা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, একজন মারা গিয়েছেন, তার নামে একরাশ দুর্নীতির অভিযোগ আসলো, খুন নাকি আত্মহত্যা এখনো পরিষ্কার নয়। এই জায়গায় দাঁড়িয়ে আপনার মানে এই দুর্নীতির চক্রের আপনিও বারবার করে অভিযোগ করেছেন অমিতাভদা। দেবাশিস, আসলে সত্যি সত্যি এই সময়কালটা আমরা বাঁচলাম যে এই 15 বছর আমাদের আয়ু, তাতে অনেক কিছু দেখলাম। এই 15 বছর আমাদের তাক লাগানোর মতো বৈভব দেখালো মানুষের, এবং উল্কার গতিতে উত্থান এবং উল্কার গতিতে মুখ থুবড়ে পড়া, সবটাই দেখালো। তুমি শান্তনু বাবুর সম্পত্তি দেখাচ্ছ, তুমি উত্তরবঙ্গে এসো, ক্যামেরা নিয়েই এসো, আর পারলে তরুণকে এবং প্যানেলে যারা আছেন তাদের সকলকে নিয়ে এসো, আমি কিছু দ্রষ্টব্য স্থান তোমাদের ঘুরিয়ে দেখাবো। ধূপগুড়, আমাদের যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা অঞ্চল, যেখানে শিখা চট্টোপাধ্যায় বিধায়িকা, গতবারও জিতেছিলেন, এবারও জিতেছেন, সেখানে এবার যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন রঞ্জনশীল শর্মা, তার 400 বিঘে জমি আছে। 400 বিঘে, ক্যান ইউ ইমাজিন? 400 বিঘে। এবং সরকার যখন পুনরুদ্ধার করা শুরু করে সরকারি জমি, দেখা গেল গজলডোবা ইত্যাদি এলাকার বিস্তৃত মানে সরকারি জমি এই ভদ্রলোক দখল করে রিসর্ট ইত্যাদি বানিয়ে বসে আছে। জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি কন্টেস্ট করেছেন, কৃষ্ণ দাস, এখন পলাতক, তার বাড়িতে 19টা গাড়ি। বাড়িটি যদি তুমি দেখো দেবাশিস, সত্যি সত্যি বলছি, প্রায় 25 বছর ধরে অধ্যাপনা করছি, আমার লজ্জা লাগে আমার স্ত্রী পুত্রের জন্য এমন কিছুই করে উঠতে পারলাম না, যদিও সরকার বাহাদুর লাখ টাকার কাছাকাছি ওপরেই আমাদের মাইনে দেন। এদের সোর্স অফ ইনকাম কি, মানে কিভাবে এত সম্পত্তি বানায়? আর একটা মানুষের, একটা পরিবার নিয়ে বাঁচতে কত টাকার দরকার হয়? চলে এসো তুমি দিন হাঁটাতে, একেবারে আমি তোমাকে এলাকা ধরে ধরে ক্যামেরা নিয়ে ঘোরাবো এবং দেখাবো যে এই মানুষরা, এবং যারা মন্ত্রী দপ্তর পেয়েছেন তারা তো বটেই, তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে কত বেআইনি টাকা কি দামি দামি সম্পত্তিতে পরিণত হয়েছে। এবং আরো একটা মজার তথ্য দিই, এই মুহূর্তে কলকাতাতে দেখবে, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু পোর্টাল বা বেশ কিছু কি বলবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা পুরনো বাড়ি বিক্রি, ফ্ল্যাট বিক্রি ইত্যাদি সন্ধান দিত। তাদের কাছে তুমি দেখবে এখন এই কলকাতার একটু আউটস্কার্টে, সোনারপুর, রাজপুর থেকে শুরু করে ওদিকে জোকা টোকা ইত্যাদি বিরাট বিরাট বাগান বাড়ি বিক্রির বিজ্ঞাপন আসছে, এবং এমন অবিশ্বাস্য দামে সেগুলো পাওয়া যাচ্ছে যে সত্যি সত্যি এবার আটকে উঠতে হয়। এবার প্রশ্ন হচ্ছে তারা কারা বিক্রি করছেন এবং কেন বিক্রি করে পালাতে চাইছেন, আর প্রশ্ন হচ্ছে কিনবে কারা, কিসের, কিভাবে বিশ্বাস, মানে কোন জায়গাটা থেকে তারা এই এত বিপুল সম্পত্তি কিনবে এবং রক্ষা করবে কি? সবচেয়ে মজার কথা হচ্ছে মাত্র 15টা বছর কিভাবে কালো টাকার কেন্দ্রীভবন হয়েছে কিছু মানুষের হাতে, আর একই সঙ্গে কিছু মানুষ কর্মহারা, চাকরির বয়স চলে গেছে,
যেখানে গেছেন সেখানে সামান্য একটা সার্টিফিকেট বার করার জন্য, একটা আধার কার্ডের জন্য মানে দিনান্তের সমস্ত টাকাটুকু দিয়ে এসছেন, মানে যেটুকু তারা উপার্জন করেছেন সবটুকু দিয়ে আসতে হয়েছে। এমনকি মানে রেশন কার্ডটা সরকারি যোজনার সুবিধা তারা পাবেন কিনা তার জন্য কাটমানি, সমস্ত পার্টি অফিসগুলোতে বোদা বোদা আধার কার্ড, ব্যাংকের পাসবই, মানে সরকারি সমস্ত যোজনার টাকা কিভাবে সাইফন হয়ে যেত মানুষের হাত থেকে চলে না, যেত। কিন্তু আমি কৌতূহল বশত একটা জায়গা একটু জিজ্ঞেস করি আপনাকে। একটু আগে তরুণজ্যোতি এখানে 22 সালের পুর নির্বাচনের কথা বলছিলেন। আমার কথা আরও যদি আমি লেটেস্ট আপডেট ধরি তাহলে তো আমাকে 24-এর লোকসভা নির্বাচন ধরতে হয়, এবং 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 তারও পরে মনে হয় আমার খুব সম্ভবত 2-3টে উপনির্বাচন হয়েছে। কালীগঞ্জের উপনির্বাচন হয়েছে যেখানেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, হ্যাঁ, যেখানে তামান্নার মৃত্যু হয়েছিল, পরে বিজয় মিছিল থেকে বোম ফেটে। আমার শুধু একটা প্রশ্ন এটা জানার, যে তাহলে মানুষও কি বুঝতে পারেননি? আমি ধরে নিলাম যে দলগত কারণে দলনেত্রী, সর্বভারতীয় সভানেত্রী নেতৃত্বের একেও বুঝতে পারেনি, কিন্তু সাধারণ মানুষ বারবার করে এই ভুলটা করছিলেন কেন? না দেবাশিস, সাধারণ মানুষ ভুল করেনি, সাধারণ মানুষ ভুল করে না। তাহলে প্রশ্নটা হচ্ছে যদি এই এসআইআরটা না হতো এবং এরকম ভাবে জোরালো ভাবে চেপে ধরা এসআইআর না হতো, তাহলে তালিকাতে এই মানুষগুলোর নামে থেকে যেত, ভোটাধিকার, এদের ভোট গিয়ে কোনোদিনই পৌঁছতো না ইভিএম এ। মানুষকে কোথাও ভোট দিতে, তুমি তো একটু আগে বললে ফলতার নির্বাচন, এই উপনির্বাচন এবং তার আগের নির্বাচনগুলো তুমি দেখে এসছো, তুমি কভার করে এসছো, দেখে এসছো মানুষের মতামত কি। সেদিনকে দুপুর বেলাতেও যখন ভোট চলছে তখন মানুষ ওইখানে নিজের ডিম ভাত খাচ্ছে এক পাতে বসে, কারণ তারা ভোট দিতে পেরেছে। সুতরাং মানুষকে এরা তত্ত্ব দিয়েছে, কাভার আপ দিয়েছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি বলে মেয়েরা আমাদের এত পক্ষে, মেয়েদের ভোটগুলো আমাদের দিকে আসে। আদতে মানুষ ভোট দিতে পারেনি এবং তাদেরকে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছো তাই ভোট দেওয়া যাবে না, ভোট আমরা দিয়ে দেবো তোমাদের হয়ে, এই আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হয়েছে, ভোট দিতে যাবে না। সামনে দেখানো হয়েছে এটা লক্ষ্মীর ভান্ডারের সাফল্য, কিন্তু আদতে এটা লক্ষ্মীর ভান্ডারের সাফল্য নয়, এটা একটা পুঁজ, পুরোটাই ভোট চুরি হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, জোর করে ভোট দিয়ে দেওয়া হয়েছে। আমি আসবো ফিরে তরুণের কাছে আরো আরেকবার যাব, কিন্তু আমি বলবো আমার প্রোডাকশন টিমকে যদি সম্ভব হয় যে ফলতার এই পুনর্নির্বাচনের দিনের কিছু ছবি, কিছু বক্তব্য মানুষের, তারা কিভাবে কি বলেছিলেন সেটা জোগাড় করে রেখে আমরা পরে দেখাবো। এখন এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা ছোট্ট একটু ক্লিপস পেয়েছি যেটা ফলতায় জাস্ট 2 দিন আগে নির্বাচন হলো, পুনর্নির্বাচন। সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, সংগৃহীত যেটুকু আমরা এখনই দ্রুততার সঙ্গে করতে পেরেছি সেইটুকু আমি একবার শোনাই, শুনুন। 2021 সালে আমি এখানকার বুথ সভাপতি হই বিজেপির তরফ থেকে, ঠিক আছে। সেই বুথ সভাপতি হওয়ার কারণে 2রা মে বিকেল ঠিক 3:55 হবে আমার বাড়িতে অ্যাটাক করে আমারই গ্রামের ছেলেরা, জাহাঙ্গীরের আশ্রিত গুন্ডা, ঠিক আছে, সবই টিএমসি আশ্রিত গুন্ডা, ঠিক আছে। তারপরে আমার বাড়িতে অ্যাটাক করে, বাড়িতে বোম মারে, ভাঙচুর করে, গেট ভেঙে দেয়, বাড়ির ভেতরে কলাপসুল লাগানো ছিল বলে দাবার উপরে উঠতে পারে না। তখন আমার মানে 2টো ছেলে, একটা মেয়ে এবং বৃদ্ধ মা, 75 বছর, এখন ওই 80-81 বছর বয়স হবে এই মুহূর্তে, ওদেরকে নিয়ে রাত্রে আমি অন্যত্র চলে যাই, ঠিক আছে। বাড়ি ভাঙচুর হয়ে গেল, তারপরে সে দোকানের উপর অ্যাটাক করলো, দোকান ভাঙচুর হয়ে গেল, শাটার ছাড়িয়ে নিল, দোকান লুট হয়ে গেল, 2খানা দোকান পড়ে রইল। তারপরে আমার ওখানে একটা পিডাব্লিউডির জায়গা আছে, এখানে সবাই জানে, সেই জায়গাটা দখল করলো, এরাই করলো, এদেরই নেতৃত্ব হলো, করে সেই জায়গাটাকে অন্যজনকে বিক্রি করে দিয়ে সেখানে ঘর করে অন্যজন ব্যবসা করছে, ঠিক আছে। 2026-এ 4ঠা মে আমি আসতে পারিনি, মোড়ের মাথায় এসে দেখছি তারাই আবির লাগিয়ে গেরুয়া মানে ওই উত্তরি ফুত্তরি গলায় দিয়ে ঘুরছে দিব্যি। এবং এই যে সায়ন মণ্ডল, আমার বাড়ির পাশের ছেলে, অল্প বয়সী ছেলে, বাড়ি থেকে পিস্তল নিয়ে আমাকে পিস্তল দেখাচ্ছে, পিস্তল বার করেছে। ইলেকশনের পরে আমার ছেলের বয়স 15 থেকে 16 বছর, আমার ছেলে আমার দাদার দোকানের ভেতরে বসে রয়েছে, টুটি টিপে ধরেছে, জিজ্ঞাসা করুন, গলা টিপে ধরে সিগারেটের ছাঁটা। মস্তান বাহিনী, জাহাঙ্গীরের মস্তান বাহিনী, কোথায় গেলি? আজকে সেই টিএমসির ধারে আসছিস কেন? যাতে খুব খারাপ ছিল, ওরা ভোট দিতেও দেয়নি, উপরন্ত ছেলেদের মারধর করতো। হ্যাঁ, ওই বরুণ ফলওয়ালা বলখেলা মাঠে ডেকে নিয়ে গিয়ে আমাদের অঞ্চলের লোক না দিনি, ওনাকে বললো চলো, তবুও মারধর হয়েছে। শুধু এখানকার মানে বিজেপির লোকের সাথে মিশতো বলে জোর করে নিয়ে গিয়ে। আজকের এই ভালো লাগছে, আমরা তো 2024-এ ভোটও দিতে পারিনি, এই ভোট দিচ্ছে এতদিন পর, খুব ভালো লাগছে, স্বাধীনতা ফিরে পেলেন। হ্যাঁ একদম, সেই আনন্দে আমরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করছি। দোকান বন্ধ করে দেওয়া, দোকান বন্ধ করে দিয়ে পার্টি অফিসে বসিয়ে রাখা এবং ফাইন নেওয়া। আমি ফোনের একটা ফাইন দিয়েছি,
আমার 1.5 মাস দোকান এই পার্টি অফিসে বসিয়ে রেখে সকাল সন্ধে যাব, রাত 10টায় ছাড়বে। এবার এখনো জাহাঙ্গীরদার জন্মদিন হবে, পার্টি অফিসে চাঁদা দিয়ে আসতে হবে। আমি চাঁদাও দিয়েছি, আমারও দোকান বন্ধ করা হয়েছিল, 4 মাস দোকান বন্ধ করে রেখেছিল। আমি এখন এই কানে ঠিক মতো শুনতে পাই না। কেন? তোমার মারা হয়েছিল আমাকে, আর ওই যে শুধু বিজেপিকে ভোট দেওয়ার জন্য। এখানে যে ফতেপুরে যা সন্ত্রাস, শুধু পুরো ফলতারে যা সন্ত্রাস চলতো, আজকে আমরা সন্ত্রাস মুক্ত হয়েছি। খাওয়া দাওয়া একসঙ্গে, এটা কি কারণ? আমরা সবাই মিলে চাঁদা তুলে সবাই একসাথে, আমরা গ্রামের মানুষ, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া। ধরুন, একটা অ্যাসিউরেন্স আমি বিধায়ক হিসাবে তোমার কাছ থেকে পেতেছি। আমি অনেক যাদের সঙ্গে কথা বলেছি, এটাই তুমি নিজেও বারবার করে বলেছো, কোনো এক খুনি তোমার এলাকায় তোমার সাজানো গাড়ি নিয়ে নিতে এসেছিল, তোমার সোশ্যাল মিডিয়া পোস্টে আমি দেখেছি। এই যে বিভিন্ন জায়গায় কালপ্রিট যারা এই দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত, একটা কথা আমরা শুনে অভ্যস্ত যে ক্ষমতা বদলে যায় আর এরাও ক্ষমতার সঙ্গে সঙ্গে হাত বদল হয়। মানে অন্তত পক্ষে বিজেপিতে তোমার আরেকটা পোস্ট আমি একটু দেখাই। কয়েকদিন আগে ট্রেড ইউনিয়ন নিয়ে তরুণ একটা পোস্ট করেছিলেন, 2 দিন আগে খুব সম্ভবত। এই ট্রেড ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে, তরুণ নিজে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে। আমরা ছবিটা একবার দেখাই, কুইক তাড়াতাড়ি দেখাই। হ্যাঁ, এই যে এটা তরুণ জ্যোতি তিওয়ারির ফেসবুক পোস্ট। চিঠিটা ভালো করে পড়বেন এবং বুঝবেন। আমার কথা, এই দুর্নীতি যাতে মুক্ত হয়, অন্তত পক্ষে দুর্নীতিবাজদের হাতে যেন মানে পদ্মের কাট আউট না দেখতে পাওয়া যায়, বিজেপির পতাকা না দেখা যায়, আর মুখে যাতে গেরুয়া আবির তারা না মাখতে পারে, তার অ্যাসিউরেন্স তুমি দিতে পারবে? এটা খুব আমাদের জন্য খুব ইজি। কেন ইজি বলছি? কেন? ওই ছোট্ট একটা পতাকা, মানে পতাকা ধরে মুখে গেরুয়া আবির মাখলে মানে বিজেপি হওয়া যায় না। ওই বলে না, গ্রাম বাংলায় কথা আছে, ডোন্ট টেক মি আদারওয়াইজ, বলে নতুন মুসলমান গরু বেশি খায়। গ্রাম বাংলায় খুব চলিত কথা। সেম হয়েছে এদের অবস্থা। 12টা পর্যন্ত কাউন্টিংয়ে ছিল তৃণমূলের, তারপর হয়ে গেছে বিজেপি। তো এই গাধাগুলো ভুলে গেছে বিজেপি আর তৃণমূল এক নয়, রেজিমেন্টেড পার্টি। আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভ ওয়ার্কারের লিস্ট আছে। আমি যদি দেখতে চাই এখন আমার কোন এলাকায় কে অ্যাক্টিভ ওয়ার্কার আছে, অ্যাক্টিভ মেম্বারশিপ কার্ড আছে, আমার পক্ষে দেখা সম্ভব। আইটি টিমের পক্ষে দেখা সম্ভব। প্রিলিমিনারি মেম্বারশিপ কার প্রাইমারি মেম্বারশিপ কার আছে দেখা সম্ভব। প্রাইমারি মেম্বারশিপ মানে অ্যাক্টিভ ওয়ার্কার না। তুমি একটা মিস কল মেম্বারশিপ নিলে দিয়ে তোমার অ্যাক্টিভ ওয়ার্কার তুমি হবে না, তোমার আন্ডারে আরও মেম্বারশিপ করাতে হবে। অনেক কটা প্রসেস আছে। আমাদের ডেটাবেস খুব স্ট্রং, পালাতে পারবে না। আমি আবার বলছি, ইনস্ট্যান্ট ঢুকবে, লাফালাফি করবে, কিন্তু টিকবে না। আর একটা ছোট্ট তোমার থেকে আর একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি আমি, তোমার এলাকায় যারা দুর্নীতিবাজ এখনো বাইরে রয়েছে তারা সব করা যাবে। কাউন্ট ডাউন শুরু করো, সব করা যাবে। আজকের দিনটা জানো, আজকের দিনটা খুব খারাপ দিন। আজকে হচ্ছে 23/5, 2021। এই 23/5 তারিখে না একটা বাচ্চা ছেলে ছিল, হরিচাঁদপল্লী, কেষ্টপুর। বাচ্চা ছেলে মানে অল্প বয়স। তার নাম ছিল সুজন, বা ভালো নাম প্রসেনজিৎ। প্রসেনজিৎকে খুন করা হয়েছিল, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তার দোষ সে বিজেপি করে। আজকে তার মৃত্যুবার্ষিকী, আমি সেখান থেকেই আসছি। এগুলো হবে না। আমি আবার বলছি, বিজেএমসি, বিজেটিইউসি বা কোনো ট্রেড ইউনিয়ন বিজেপির নেই। সংঘের আছে, সংঘে বুঝে নেবে। ছাত্র ইউনিয়ন বিজেপির নেই, হ্যাঁ যুব আছে, ছাত্র বিজেপির নেই। সুতরাং কোনো ছাত্র, বিজেএমসি, বিজেটিইউসি বা XYZ কোনো নাম দিয়ে যদি কেউ, আমি রাজারহাট গোপালপুরের ক্ষেত্রে বলতে পারি, আমার থানাতেও বলা আছে পরিষ্কার, কেউ যদি দাদাগিরি করতে চায়, যে পতাকা নিয়ে যাবে তার জায়গা যেন শ্রীঘর হয়। তো একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি, এটা একদম মানে মানুষের শোনার খুব ইচ্ছে, যেহেতু তুমি বাই প্রফেশন একজন লয়ার। আবার দেখো, এই দেবরাজ চক্রবর্তী বা তাদের এই মামলাটা লড়ছেন বিকাশ বাবুর মতো একজন শ্রদ্ধেয় উকিল। তুমি হয়তো তাকে ডেফিনেটলি করবে, তুমি হাইকোর্ট লিড করো। কিন্তু আমার কথা হচ্ছে, সত্যি কি দেবরাজের পিঠ বাঁচানো সম্ভব? বিকাশদার পক্ষে বাঁচিয়ে দেওয়া সম্ভব না। সম্ভব নয়। বিকাশবাবু অনেক বড় বড় কথা বলেছেন, ডাক্তার হলে এই করতো, ওই করতো। বিকাশবাবু খালি মনে করেই পয়সার কাছে সবই মনে হয় বিক্রি হয়। বিকাশবাবুর পয়সা লাগছে বলে ওনার মামলা করছে হয়তো। রমেশ মালিকের মামলা, প্রাথমিক দুর্নীতির মামলা, বিকাশবাবু অন্যতম লিডিং কাউন্সিল। সেই মামলায় সিবিআই রিপোর্টে পরিষ্কার নাম আছে দেবরাজ চক্রবর্তী। তারপরও বিকাশবাবু দিলেন কী করে মামলাটা? আমার প্রশ্ন তো সেখানেই। একদিকে দেবরাজের বিরুদ্ধে লড়ছেন, একদিকে দেবরাজের হয়ে লড়ছেন। প্রফেশনাল মিসকন্ডাক্ট। তো ক্লায়েন্টের সাথে তিনি চিট করছেন। তার মক্কেল যারা, প্রাথমিকে যে মক্কেল যারা তাদের কাছে গেছিলো, তাদের সাথে তিনি ফ্রড করছেন বেসিক্যালি। দেবরাজ কোন দিক দিয়ে বাঁচবে? আমার ভাই প্রসেনজিৎকে খুন করেছিল, সেই মামলা অভিযুক্ত বেঁচে যাবে। প্রাইমারি দুর্নীতি মামলায় বেঁচে যাবে, এটায় বেঁচে যাবে। এক্সটর্শনে অন্তত 8 থেকে 10টা কমপ্লেন আছে, আমি জানি। কোনটায় বাঁচবে? একটা কথা আছে না, ওই বকরে কি মা কব তক খ্যার মানায়গি। মানে আইদার সে কি মানে বিরিয়ানিতে যাবে, অথবা কি মা হবে, হবে তো বটে। একদম নীলাঞ্জন প্লিজ।
আমি বিধায়ক তাকে একটা ছোট্ট প্রশ্ন করবো। তিনি বললেন যে তাদের পার্টিতে অ্যাক্টিভ মেম্বারশিপের আলাদা লিস্ট আছে আর প্রাইমারি মেম্বারশিপ যে কেউ মিস কল দিয়ে হতে পারে। আজকের দিনে যারা মিস কল দিয়ে মেম্বার হয়ে যাচ্ছে, মানে গলায় একটা গেরুয়া উত্তরীয় পরে তারা যে ট্রাস্টটা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, আমি তার কনস্টিটুয়েন্সির কথা বলতে পারবো না, বা এত অটোগুলো আমরা দেখছি, একটা অটো নেই যেখানে একদিকে একটা বিজেপির পতাকা আর একদিকে একটা হিন্দুত্বের মানে বজরংবলীর কিছু একটা পতাকা। এই জিনিস আমরা সব জায়গায় দেখছি। তো সেটা বিজেপি কি করে কন্ট্রোল করছে? এবং মানুষ কেউ যদি আহত হয়, এটা আমি জাস্ট ফর পাবলিক মানে জনস্বার্থে তিনি যদি একটু বোঝান যে মানুষ যদি এটার দ্বারা কেউ আক্রান্ত হয়, আমি ধরে নিচ্ছি সে আগে তৃণমূলে না, এই টোটো অটো লাগিয়ে না না সেটা আমি বলছি, এরা কি মানে এরা কি উচ্ছৃঙ্খলতা করছে তোমরা সেটা বলছো না? ট্রেড ইউনিয়ন নেই তো বলে না না আমি সেটা কথা বলিনি। আমি বলছি যে এই জেনারেল যারা মানে হঠাৎ বিজেপি বুঝতে পেরেছি, বিজেপি, তো সেটা তারা কেউ যদি মানুষের উপরে মানে এটাকে তুমি ভুল লোকের বিজেপিতে অন্তর্ভুক্তি নিয়ে চিন্তা করছো নাকি তৃণমূল ভেঙে যাচ্ছে বলে চিন্তা করছো? না না মানুষের এখানে তৃণমূল ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের আবার ওরকম তালিকা নেই যে কে তৃণমূল ছিল। সবাই তৃণমূল, মানে উপর থেকে ঢিল ছুড়লে যার মাথায় পড়বে সেই তৃণমূল। ঢিলে ঢালা শিয়ালদা ফ্লাইওভার থেকে ইট মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল। যে কেউ নিজেকে তৃণমূল বলে দাবি করে, যে কেউ হঠাৎ করে চলে আসে বা কাউকে উচ্ছৃঙ্খলতা মানে সেটা আপনি যেভাবে বলবেন। না না এখানে হ্যাঁ অনেককে ডাকা হয়, আমি একদম অস্বীকার করছি। খুব ছোট করে আমি যেটা আমি তরুণের থেকে অ্যাসিওরেন্স চাইছি, মানুষ যদি তাদের দ্বারা আক্রান্ত হন, তাদের দ্বারা তার দায় কি বিজেপি নেবে? তাহলে মানুষ কোথায় যাবে? আচ্ছা বেশ, আমি উচিত 4 তারিখ রেজাল্ট বেরোলো, 5 তারিখ তো আমার অন্তত আনন্দ করা উচিত ছিল, রাইট? 5 তারিখে আমি পুরো বিধানসভা ঘুরে বেরিয়েছি, যেসব জায়গাগুলো ঝামেলা হয়েছে আমি ভিজিট করেছি, যাদের বাড়ি সকল আক্রান্ত হয়েছে আমি তোমাকে আমার পেটিএম দেখাতে পারি, আমার পেটিএম বলছে, আমার জিপে দেখাতে পারি, আমার হার্ড আর্ন মানি, আমার ট্যাক্স পেড মানি, সেখান থেকে আমি তাদেরকে টাকা দিয়ে এসেছি এবং যারা যারা করেছে পয়েন্ট আউট করেছে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছি। কোন দল দেখা হয়নি। আমার সভাপতি পুরো পশ্চিমবঙ্গেই তাই, পুরো পশ্চিমবঙ্গেই তাই হচ্ছে। তৃণমূলকে মারছে তার দায় আমার নয়। মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিভিন্ন বিধায়ক সবাই বলছে এই ধরনের। আজকে আর হাতে একেবারে আমার সময় নেই, হাতে একদম সময় নেই। আমার মার্জনা করবো, অমিতাভদার কাছে আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল, সুজিতদার কাছে ইচ্ছে ছিল, হলো না। আমি শেষ করবো আজকের অনুষ্ঠান। তরুণকে, নীলাঞ্জনকে, সঙ্গে সুজিতদা এবং অমিতাভদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সঙ্গে আপনাদেরকেও, আপনারা সঙ্গে ছিলেন। আবার পরবর্তী সময় নিশ্চিতভাবে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।